হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক। লকডাউনের সমস্যা আবার চলছে। তাছাড়াও ফিফথ সেমের যে সিলেবাস, হিউজ সিলেবাস আছে এবং সেখানে সেই সেমের মধ্যে সবচেয়ে ইম্পর্ট্যান্ট টপিকগুলোর মধ্যে হচ্ছে আমাদের আর্মস অ্যান্ড দ্য ম্যান একটা টপিক, যেটা থেকে অলমোস্ট আমাদের 18 মার্কস আমাদের কিন্তু পড়বে পরীক্ষায় 40 মার্কসের মধ্যে। একটা লং 10 মার্কসের আর 4টে শর্ট থাকবে, 4 into 2, that is 18 marks. So this is a very vital topic in our 5th sem syllabus বাঁকুড়া ইউনিভার্সিটির। যেহেতু ড্রামাটা অত্যন্ত বড় এবং ড্রামাটা অত্যন্ত ভাইটাল, প্রত্যেকটা লাইন বাই লাইন, ওয়ার্ড বাই ওয়ার্ড করতে হবে। অ্যাজ এ রেজাল্ট অফ ইট উই উইল ডিসকাস দিস টপিক থ্রু আওয়ার ইউটিউব ক্লাসেস। নর্মালি বাকি টপিকসগুলো যেমন আমাদের ফেস টু ফেস ক্লাসে হচ্ছে সেরকমই হবে। এই টপিকটা একদম লাইন বাই লাইন, ওয়ার্ড বাই ওয়ার্ড পুরো টেক্সটটা আমরা কভার করব আমাদের ইউটিউব ক্লাসের মাধ্যমে। অলরেডি আমরা আর্মস অ্যান্ড দ্য ম্যান সম্বন্ধে ইন্ট্রোডাক্টরি ক্লাস করেছি, 2-3টে ক্লাস আমরা করেছি ফেস টু ফেস। যেহেতু সেই ক্লাসগুলো অনেকটা আগে হয়েছে, ইন টুডেজ ক্লাস উই উইল অগেন ডিসকাস ইন ডিটেলস অল দ্য ইন্ট্রোডাক্টরি পোর্শন রিলেটেড টু দিস প্লে by G.B. Shaw. So let us first discuss. In order to understand a play, the first and the most important thing which we should do is to understand the mindset, the attitude and the mentality of the dramatist. It is the dramatist who uses his play as a platform in order to showcase his ideology. তাই না? একজন নাট্যকার নাটকটাকে একটা স্টেজের মতন, একটা প্ল্যাটফর্মের মতন ইউজ করেন তার আইডিওলজিটাকে, তার কনসেপশনসগুলোকে শোকেস করার জন্য, সেগুলোকে প্রেজেন্ট করার জন্য। সো ইন অর্ডার টু আন্ডারস্ট্যান্ড দ্য প্লে ইন এ বেটার ম্যানার, দ্য ফার্স্ট থিং উইচ ইউ শুড ডু ইজ দ্যাট উই শুড আন্ডারস্ট্যান্ড দ্য ড্রামাটিস্ট হিমসেলফ। G.B. Shaw, full name is George Bernard Shaw. He is considered to be the finest, one of the finest dramatists ever produced by England. যদি আজকে জিজ্ঞেস করা হয় যে ইংরেজি সাহিত্যের সবচেয়ে বেস্ট ড্রামাটিস্টকে, অবভিয়াসলি মেজরিটি অফ দ্য পিপল উইল ক্লেম দ্যাট উইলিয়াম শেক্সপিয়ার ইজ দ্য বেস্ট ড্রামাটিস্ট, and no doubt about it that he is a great dramatist. But several critics are there who consider and who believe that G.B. Shaw is by no means less worthy than William Shakespeare. There is a huge difference between the dramas of G.B. Shaw and the dramas of William Shakespeare. উইলিয়াম শেক্সপিয়ার্স ড্রামাগুলো ডিডাক্টিক হতো না, মরাল লেসন থাকতো না, সেটা আমি বলছি না, বাট মেইনলি তার ড্রামাগুলো লেখার উদ্দেশ্য ছিল টু এন্টারটেইন দ্য অডিয়েন্স, টু প্রোভাইড এন্টারটেনমেন্ট টু দ্য রিডার্স। কিন্তু G.B. Shaw, he was a socialistic dramatist. That is, he was a great observer of the society and he believed that the mistakes which he did observe in the society, সেই ভুলগুলোকে, সেই ভ্রান্তিগুলোকে, সেই মিস্টেক্সগুলোকে তিনি রেকটিফাই করবেন তার ড্রামার মাধ্যমে, সেইগুলোকে ডিসকাস করে। সো অনেক বেশি আমরা লাইফ ওরিয়েন্টেড, সোসাইটি ওরিয়েন্টেড ড্রামা আমরা দেখব কিন্তু G.B. Shawর নাটকগুলো যদি আমরা একটুখানি ডিটেলসে দেখি। শুধুমাত্র G.B. Shawর আর্মস অ্যান্ড দ্য ম্যান নয়, মেজর বারবারা, ম্যান অ্যান্ড সুপারম্যান, ক্যান্ডিডা, উইডোয়ার্স হাউস, প্রত্যেকটা নাটক যদি আমরা তার দেখি, তিনি প্রত্যেকটা নাটকে সমাজের ইস্যুগুলোকে, সোসাইটির ইস্যুগুলোকে, বিভিন্ন ইস্যু, সেইগুলোকে তুলে ধরেছেন এবং সেইগুলো নিয়ে মানুষের ভ্রান্ত ধারণাগুলো কী, সেইগুলো নিয়ে মানুষের ভুল ধারণাগুলো কী, সেইগুলোকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন এবং সেইগুলোকে রেকটিফাই করার চেষ্টা করেছেন। সো উইলিয়াম শেক্সপিয়ার্স ড্রামা, দ্য চিফ এম অফ দোজ ড্রামাস, সেগুলো ছিল কিন্তু এন্টারটেনমেন্ট প্রদান করা। যেমন ধরো মিডসামার নাইটস ড্রিম, অবভিয়াসলি মিডসামার নাইট ড্রিমে যদি আমরা বলি এডুকেশনাল ভ্যালিউ বা ডিডাক্টিক ভ্যালু সেরকম কিচ্ছু নেই, এ মেজর সোর্স অফ এন্টারটেনমেন্ট, অবভিয়াসলি, নো ডাউট অ্যাবাউট ইট। কিন্তু G.B. Shawর ড্রামা কখনোই কিন্তু শুধুমাত্র এন্টারটেনমেন্ট প্রোভাইড করার জন্য তিনি লিখতেন না। হি বিলিভড দ্যাট ইট ইজ দ্য ডিউটি অ্যান্ড দ্য রেসপন্সিবিলিটি অফ এ ড্রামাটিস্ট to point out the mistakes committed by the people of the society and to rectify those mistakes. এটা ছিল তার জীবনের মেন উদ্দেশ্য নাটক লেখার পেছনে। এবং তার মেন উদ্দেশ্য ছিল যে নাটকের উদ্দেশ্য হবে কি,
তার মেইন কনসেপশন যদি বলি, তার আইডিওলজি যদি বলি, তার মতে নাটকের উদ্দেশ্য হবে নট অনলি টু এন্টারটেন বাট অলসো টু এডুকেট। এই লাইনটা মাথায় রাখবি। অ্যাজ এ ড্রামাটিস্ট, জিবি শ বিলিভড that it is the responsibility and duty of every dramatist to provide both entertainment as well as education. He was a very smart thinker. He was a very intelligent person. এবং সেই কারণে তিনি বুঝতে পেরেছিলেন যে যদি নাটকগুলোকে শুধুমাত্র এডুকেশন দেওয়া হয় বা এডুকেশন প্রদান করা হয় নাটকের মাধ্যমে অডিয়েন্সকে, রিডার্সকে, তাহলে অবভিয়াসলি তারা সেই নাটক পড়ে বা দেখে মজা পাবে না এবং সেগুলো হয়ে যাবে সেন্টিমেন্টাল নাটকের মতো, বোরিং, ওয়ার্থলেস, অ্যাবসলিউটলি আনএন্টারটেইনিং, অ্যান্ড পিপল উইল নট ফাইন্ড দোজ ড্রামাস টু বি অ্যাট্রাকটিভ। তাহলে শুধু এডুকেশন প্রোভাইড করলে নাটক কিন্তু একেবারে কার্যকরী ভূমিকা পালন করবে না। তাহলে এডুকেশনের মাধ্যমে বা এডুকেশনের সাথে সাথে এন্টারটেনমেন্টটাও কিন্তু দরকার। মানে ওনার মেন উদ্দেশ্য ছিল এন্টারটেনমেন্টের মোড়কে এডুকেশনটাকে প্রোভাইড করা। মানে ওনার নাটকের বাহ্যিক যদি আমরা গঠনগুলো দেখি, অবভিয়াসলি ডায়লগসগুলো, ক্যারেক্টার্সগুলোর মধ্যে ক্ল্যাশ যদি আমরা দেখি, প্রত্যেক নাটকে ভেরি এন্টারটেনিং, কিন্তু সেই এন্টারটেনমেন্টের মাধ্যমে ইন এ ভেরি সাটেল ম্যানার তিনি কিন্তু এডুকেশনটা, তার মরাল লেসেনটা যেটা তিনি প্রিচ করতে চাইছেন, সেই মরাল লেসেনটা তিনি কিন্তু তার নাটকের মাধ্যমে ফুটিয়ে তুলতেন। তাহলে একটা কথা আগে জেনে নাও জিবি শর নাটক শুরু করার আগে, যে অ্যাজ এ ড্রামাটিস্ট হিজ চিফ এম, মেন এম অ্যান্ড অবজেক্টিভ was not only to entertain the audience but also to educate. He believed that drama is a brilliant platform through which a dramatist can rectify the mistakes, the errors of the society. এই হচ্ছে জিবি শর মানসিকতা, এই হচ্ছে জিবি শর দৃষ্টিভঙ্গি। এবং জিবি শর লাইফ ওরিয়েন্টেড ছিলেন। তার নাটকের বিষয়বস্তুর মধ্যে আমরা ফ্যান্টাসি দেখবো না, ইমাজিনারি ওয়ার্ল্ড দেখবো না, এগুলো কিন্তু দেখবো না। লাইফ ওরিয়েন্টেড, সোসাইটি ওরিয়েন্টেড, প্র্যাকটিক্যাল ইস্যুসগুলো, ডে টু ডে লাইফ ইস্যুসগুলো, অ্যাজ ফর এক্সাম্পল ওয়ার, লাভ, ম্যারেজ, প্রস্টিটিউশনস, অল দিজ ইস্যুস, এই ইস্যুসগুলোকে তিনি বারবার করে কিন্তু তার ড্রামার মাধ্যমে, তার এসের মাধ্যমে ফুটিয়ে তুলেছেন। জিবি শর কেমন ধরনের মানুষ ছিলেন, কতটা প্রোফাউন্ড থিঙ্কার ছিলেন, কতটা ডিপ অবজারভার অফ দ্য সোসাইটি ছিলেন, সেটা বোঝার জন্য জিবি শর একটা এসের কিছু কথা আমি উল্লেখ করছি, তাহলে বুঝতে আরও সুবিধা হবে। জিবি শর একটা ব্রিলিয়েন্ট এসে হচ্ছে ফ্রিডম। এবং জেনারেলি ফ্রিডম কথাটা শুনতেই আমরা যা বুঝি, যেমন ইন্ডিয়ার পিপল যদি হই আমরা, ফ্রিডম মানে আমাদের মাথার মধ্যে আসে দ্যাট ইজ 15th August 1947, দ্য স্ট্রাগল অফ দ্য ফ্রিডম ফাইটার্স অ্যান্ড হাউ দ্য ফ্রিডম ফাইটার্স ট্রিমেন্ডাসলি স্ট্রাগল in order to make India free from the clutches of British Empire. এটাই মাথায় আসে আমাদের। ফ্রিডম বা ইন্ডিপেন্ডেন্স ডে বলতে আমরা সেলিব্রেশন বুঝি, পেট্রিয়টিক সং সেলিব্রেটিং বা গ্লোরিফাইং আওয়ার ওয়ারিয়ার্স, দ্য হিরোজ, দ্য ফ্রিডম ফাইটার্স, এটাই তো আমার ফ্রিডম বুঝি। এটা হচ্ছে কমন কনসেপশন। কিন্তু জিবি শর একজন ডিপ থিঙ্কার ছিলেন, একজন ডিপ অবজারভার ছিলেন, একজন প্রোফাউন্ড থিঙ্কার ছিলেন, এবং তিনি ওই এসের মধ্যে দেখাচ্ছেন যে আমরা কিন্তু আদতে কেউই ফ্রি নই। ভেরি শকিং স্টেটমেন্ট। আমরা আদতে কেউই ফ্রি নই। ইন দিস এন্টায়ার ওয়ার্ল্ড নট এ সিঙ্গল পার্সন ইজ দেয়ার হু ক্যান ক্লেম হিমসেলফ অর হারসেলফ টু বি এ ফ্রি পার্সন। শুনতে অবাক লাগবে যে হাউ দিস ইজ পসিবল, এভরি ইন্ডিয়ান, everyone, we are free. So how can GB Shaw claim that not a single person in this world is a free person? Why he is making this claim? Why he is making this assertion? কেন এই কথাটা বলছেন? এবারে গভীরভাবে ভাববি। জিবি শো বলছেন, বাই ফ্রিডম হোয়াট ডু ইউ মিন? ফ্রিডম বলতে কি বোঝো? ফ্রিডম তো কখনো একটা ডেট হতে পারে না, ফ্রিডম কখনো একটা তারিখ হতে পারে না। একটা ফ্রিডমের নির্দিষ্ট ডেফিনেশন আছে। হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ ফ্রিডম? অ্যান্ড উনি নিজেই সেই ডেফিনেশনটা দিচ্ছেন যে ইফ এ পার্সন ক্যান ডু হোয়াট এভার হি লাইকস, wherever he likes, whenever he likes, then he can be described to be a free person. মানে যদি কোনো ব্যক্তি যা ইচ্ছে, যখন ইচ্ছে, যেখানে ইচ্ছে যদি করতে পারে, সেই ক্ষমতা তার থাকে, তবেই তো ফ্রি পার্সন তাকে বলা হবে। এবারে এই ডেফিনেশন অনুযায়ী ভেবে দেখ, এই পৃথিবীতে কি একজনও ফ্রি আছে? কাল যদি আমার ইচ্ছে হয় যে আমি 5th সেমিস্টার বা 3rd সেমিস্টার পরীক্ষা আমি
যখন ইউনিভার্সিটি নেবে তখন দেবো না, আমার যখন মন যাবে আমি তখন দেবো। ডু উই হ্যাভ দ্যাট ইন্ডিপেন্ডেন্স? যে মেসে আমরা থাকি বা যে বাড়ি ভাড়াতে আমরা আছি, যে আমার ইচ্ছা হয় এই দেওয়ালটা আমি রং করে দেবো বা এই দেওয়ালটা আমি সরিয়ে দিয়ে একটা বড় রুম বানাবো, ডু উই হ্যাভ দ্যাট লাইসেন্স? যদি আমার ইচ্ছে হয় যে মাঝ রাস্তায় আমি ঘুমোবো গিয়ে, উইল দ্য অথরিটি অ্যালাউ মি? উইল দ্য অ্যাডমিনিস্ট্রেশন অ্যালাউ মি? আমার যদি ইচ্ছে হয় আমি রাত্রিবেলায় বক্স বাজিয়ে তারস্বরে আমি ডান্স প্রোগ্রাম করব, উইল দ্য নেবার্স অ্যালাউ মি? আমার যদি ইচ্ছা হয় অফিসে আমার হাফ প্যান্ট পরে আমি যাবো অফিস, উইল দ্য বস ইন দ্যাট পার্টিকুলার অফিস অ্যালাউ মি? তাহলে ভেবে দেখ, যদি এই সংজ্ঞা হয় ফ্রিডমের, এই যদি ডেফিনেশন হয় ফ্রিডমের, তাহলে নো ওয়ান ইন দিস এন্টায়ার ওয়ার্ল্ড ইজ এ ফ্রি পারসন। একজনও কিন্তু ফ্রি নয়। এবং সবচেয়ে বড় কথা, এখানে তোদের আরেকটা জিনিস মনে হতে পারে যে স্যার যারা অত্যন্ত ওয়েলদি, যারা অত্যন্ত পাওয়ারফুল, তারা তো যা ইচ্ছে তাই করতে পারে, যখন ইচ্ছে করতে পারে, যেখানে ইচ্ছে করতে পারে, তাহলে অ্যাটলিস্ট তারা তো ফ্রি। বিল গেটস বা ধরো আম্বানি, টাটা, জেফ বোজিস, এরা অ্যাটলিস্ট তাহলে ফ্রি পারসন, বিকজ দে হ্যাভ ট্রিমেন্ডাস ওয়েলথ, দে হ্যাভ ট্রিমেন্ডাস পাওয়ার, অ্যান্ড সো দে ক্যান ডু হোয়াট এভার দে লাইক, ওয়েন এভার দে লাইক, ওয়ের এভার দে লাইক। বাট অ্যাগেন জি বিষয় ইজ ক্লেমিং দ্যাট নট এ সিঙ্গেল পারসন ইজ ফ্রি। আবার সেটা লজিক দিয়ে বুঝিয়েছেন। জি বিষয় নাটকের সবচেয়ে ভালো জিনিস হচ্ছে, যেমন মেটাফিজিক্যাল পোয়েমে আমরা দেখতাম লজিক, অ্যাব্রাপ্ট কথা বলা হবে কিন্তু সেটাকে লজিক দিয়ে এক্সপ্লেন করা হবে। ইন দ্য সেম ম্যানার জীবিষ কোনো একটা দাবি করেননি শুধু, সেটাকে লজিক্যালি তিনি এক্সপ্লেনও করেন, সেটা তার এসে হোক, তার নাটক হোক, যে কোনো আর্মস অ্যান্ড দ্য ম্যান, ক্যান্ডিডা, মেজর বারবারা, ম্যান অ্যান্ড সুপারম্যান, মিসেস ওয়ারেন্স প্রফেশন, প্রত্যেকটা নাটকে তার দাবিগুলোকে তিনি লজিক্যালি পয়েন্ট বাই পয়েন্ট সেগুলোকে এক্সপ্লেন করেছেন। যেমন এই যে ফ্রিডমের কথাটা বলছিলাম, উনি বলছেন দু ধরনের পরাধীনতা হয়, দু ধরনের দাসত্ব হয়, স্লেভারি। একটা ন্যাচারাল স্লেভারি আর একটা আনন্যাচারাল স্লেভারি। কতটা ডিপে গেছেন ভাব একবার। আনন্যাচারাল স্লেভারি কোনটা? না, স্লেভারি অফ এ ম্যান ফর অ্যানাদার ম্যান। একজন মানুষ যখন আরেকজন মানুষের হয়ে দাসত্ব করে, সেটাকে আমরা বলছি আনন্যাচারাল স্লেভারি। মানে ধর আমার জমিতে আমি অন্য কাউকে দিয়ে চাষ করালাম, আমি যে বিছানায় শোবো, আমি যে খাটটায় শোবো, সেই খাটটা আমি অন্য কাউকে দিয়ে বানাচ্ছি, তাহলে এটা হচ্ছে আমার হয়ে অন্য একজন খাটছে। স্লেভারি অফ এ ম্যান ফর অ্যানাদার ম্যান, এটা হচ্ছে আনন্যাচারাল স্লেভারি। এবারে যাদের পয়সা আছে, যাদের পাওয়ার আছে, যাদের পজিশন আছে, তাদের অন্য মানুষের হয়ে খাটতে হয় না, তাদের আনন্যাচারাল স্লেভারি প্রয়োজন হয় না। কিন্তু ন্যাচারাল স্লেভারি বলে একটা ব্যাপার আছে। ফর এক্সাম্পল, ইফ ইউ লাইক অর নট লাইক, ইউ উইল হ্যাভ টু স্লিপ। গভীরভাবে ভাববি, আমি চাইলে 24 ঘন্টা জেগে থাকতে পারি, ম্যাক্স টু ম্যাক্স 48 ঘন্টা জেগে থাকতে পারি, কিন্তু তারপরে যদি আমার ইচ্ছে নাও করে ঘুমোতে, আমার প্রকৃতি, আমার নেচার কিন্তু আমাকে জেগে থাকতে অ্যালাউ করবে না। আমার যদি খেতে ইচ্ছে নাও করে, স্টিল উইল হ্যাভ টু ইট ফুড। আমি পৃথিবীর সবচেয়ে ধনীতম ব্যক্তি হলেও আমার হয়ে আমি কোনো লোককে নিযুক্ত করতে পারবো না যে আমার হয়ে স্নান করবে। পারবো কি? যে আমার হয়ে খাবার খেয়ে নেবে, যে আমার হয়ে বাথরুম যাবে। কল অফ নেচার এগুলোকে বলা হয়, ন্যাচারাল স্লেভারি বলা হয়। যদি বাথরুম যাওয়ার থাকে, তোমার ইচ্ছে করুক বা না করুক, তুমি কিন্তু সেই সময় বাথরুম যেতে বাধ্য। এক জায়গা থেকে এক জায়গায় যাওয়া, পোশাক পরিবর্তন করা, স্নান করা, খাওয়া, ঘুমোনো, এই সমস্তগুলো হচ্ছে স্লেভারি অফ ম্যান টুয়ার্ডস নেচার, প্রকৃতির প্রতি দাসত্ব। আমরা চাই বা না চাই, পাওয়ারফুল হই, রিচ হই, পুয়ার হই, ওয়েলদি হই, যাই হই না কেন, এভরি ম্যান ইজ বাউন্ড টু সার্ভ নেচার। প্রকৃতির প্রতি দাসত্ব করতে আমরা বাধ্য। তার ইন এ ভেরি লজিক্যাল সেন্স, তার ফ্রিডম নামক এসেতে তিনি পরিষ্কার প্রমাণ করেছেন যে নট এ সিঙ্গেল পার্সন ইন দিস ওয়ার্ল্ড ক্যান ডিসক্রাইব হিমসেলফ টু বি এ ফ্রি পার্সন। যদি তুমি সাধারণ ব্যক্তি হও, তাহলে ন্যাচারাল স্লেভারি, আনন্যাচারাল স্লেভারি দুটোই তোমাকে ভুগতে হবে। অ্যান্ড ইফ ইউ আর এ রিচ পার্সন, পাওয়ারফুল পার্সন, ওয়েলদি পার্সন, অবভিয়াসলি দেন ন্যাচারাল স্লেভারি তোমাকে কিন্তু ফেস করতেই হবে। জীবিষ হচ্ছেন এইরকম ধরনের ব্যক্তি। প্রত্যেকটা সামাজিক ধারণাগুলো, প্রত্যেকটা সামাজিক বিশ্বাসকে তিনি তার নাটকের মাধ্যমে লজিক্যালি সেগুলোকে ভেঙে দিয়েছেন। যেমন আরও একটা ইস্যু যদি বলি, প্রস্টিটিউশন। জেনারেলি প্রস্টিটিউশন ইজ কনসিডার্ড টু বি এ ভেরি নেগেটিভ প্রফেশন, বা সোসাইটি কনসিডার্স ইট ইন এ ভেরি নেগেটিভ ম্যানার। সোসাইটি কনসিডার্স ইট টু বি ভেরি হিউমিলিয়েটিং, ইনসাল্টিং, অ্যাবসলিউটলি যার মধ্যে অনারের কোনো জায়গা নেই, যেটাকে পুরোপুরি সমাজের একটা নিম্ন মানসিকতা আছে। জীবিষ ঠিক সমাজের উল্টো কনসেপশনটা তুলে ধরছেন তার নাটকের মাধ্যমে।
উনি বলছেন ইয়েস প্রস্টিটিউশন ইজ এ নোবেল প্রফেশন। শকিং, তার কথাবার্তাগুলো শকিং। প্রস্টিটিউশন ইজ এ নোবেল প্রফেশন, মানে দিস ইজ অ্যাবসলিউটলি আনথিঙ্কেবল ইন আওয়ার সোসাইটি। বাট জিবি শ ক্লেমস দ্যাট ফার্মিং যেমন একটা প্রফেশন, যেমন লেবার একটা প্রফেশন, যেমন টিচিং একটা প্রফেশন, যেমন ডক্টর একটা প্রফেশন, এক্স্যাক্টলি প্রস্টিটিউশন বা প্রস্টিটিউটস তারাও কিন্তু একটা প্রফেশনের মধ্যে আছে। প্রত্যেকটা প্রফেশনে থাকা ব্যক্তি পরিশ্রম করে নিজের ট্যালেন্টকে, নিজের প্রতিভায় কাজে লাগিয়ে মাথার ঘাম পায়ে ফেলে সে উপার্জন করে। ইন দ্য সেম ম্যানার প্রস্টিটিউটস অলসো ডু দ্য সেম থিং। আর যদি হীনমন্যতা বা নেগেটিভভাবে ভাবতেই হয়, তাহলে ডু নট কনসিডার দ্য প্রস্টিটিউটস টু বি নেগেটিভ, রাদার কনসিডার দোজ ক্লায়েন্টস who are coming to the prostitutes, consider them to be negative, because the business of prostitution is prospering not because of the prostitute but because of those clients. ভাবতে পারছি জিবি শর কনসেপশনগুলো কোনগুলো? অগেন জিবি শ মা বাবারা দেখবি বলে যে মা বাবার ভালোবাসা হচ্ছে স্বার্থহীন ভালোবাসা, পৃথিবীর একমাত্র ভালোবাসা হচ্ছে মা বাবার স্বার্থহীন ভালোবাসা। জিবি শ বলছেন যে নো লাভ ইন দিস ওয়ার্ল্ড ইজ সেলফলেস। আবার অড লাগবে আমাদের যে তাহলে জিবি শ কী বলতে চাইছেন, যে পেরেন্টস আর অলসো সেলফিশ, এবং তিনি লজিক্যালি প্রমাণ করে দিচ্ছেন। প্রত্যেকে যারা যারা আজকে মা বাবার বাড়িতে আছিস ভেবে দেখবি এই কথাগুলো, জিবি শর কথাগুলো কতটা প্র্যাকটিক্যাল। উনি বলছেন যদি কোনো মায়ের কোনো বাবার যদি দুই সন্তান থাকে, এক সন্তান যদি দারুণ রেজাল্ট করে, এস্টাবলিশ করে নিজেকে, আর এক সন্তান যদি ফেল করে লাইফে বা ফেলিয়ার টেস্ট করে লাইফে, মা বাবা কিন্তু প্রত্যেকটা মুহূর্তে বলবে যে তোর জন্য আমার বাইরে মুখ দেখানো মুশকিল হয়ে গেছে, তোর জন্য আমার সম্মানহানি হয়েছে। সো যেখানে সেলফলেস লাভ থাকবে, যেখানে কোনো রকম কোনো স্বার্থহীন ভালোবাসা থাকবে, সেখানে নিশ্চয়ই তোমার প্রতি আমার কোনো এক্সপেকটেশন থাকবে না। হোয়াট এভার ইউ ডু, মাই লাভ টুয়ার্ডস ইউ উইল রিমেন দ্য সেম। তাহলে আদৌ কি মা বাবাদের সেটা আছে? দীর্ঘদিন পড়াশোনা করানোর পরে যদি আমরা সাকসেসফুল হতে না পারি, দ্য ফার্স্ট লাইন হুইচ উইল বি আটার্ড বাই আওয়ার পেরেন্টস ইজ দ্যাট তোর পেছনে এত টাকা খরচা করা বেকার গেল, টিউশন দিলাম, মেসে রাখলাম, হাজার হাজার টাকা খরচা করলাম, কি লাভ হলো? সো নাও অ্যান্সার মাই কোয়েশ্চেন, ক্যান উই ডিসক্রাইব দ্য লাভ অফ দ্য পেরেন্টস টু বি সেলফলেস? পারবো কি আমরা সেলফলেস বলতে? তাহলে জীবী হচ্ছেন এইরকম সমাজের যে বদ্ধমূল ধারণাগুলো, যে ধারণাগুলো যুগের পর যুগ ধরে, বছরের পর বছর ধরে সমাজ আঁকড়ে ধরে আছে, সেইগুলোকে উনি লজিক্যালি অ্যাটাক করেছেন, এবং সেই ধারণাগুলো কতটা ভ্রান্ত, কতটা ভুল, সেটা প্র্যাকটিক্যালি লজিক্যালি তার নাটকের মাধ্যমে তিনি প্রমাণ করেছেন। দিস ইজ দ্য স্টাইল অফ জিবি শ। জিবি শ ভাবলে অবাক লাগবে, জিসাস খ্রাইস্টকে মানতেন কিন্তু খ্রিশ্চান রিলিজিয়ানকে মানতেন না। ভেরি শকিং, মনে হবে এটা কি? জিসাস খ্রাইস্ট মানে তো খ্রিশ্চান রিলিজিয়ান, তাই না? জিবি শ বিলিভড জিসাস খ্রাইস্ট, জিবি শ রেসপেক্টেড জিসাস খ্রাইস্ট, বাট হি ডিড নট বিলিভ দ্য রিলিজিয়ান খ্রিশ্চানিটি। কি বলতে চাইছেন তাহলে? উনি বলছেন জিসাস খ্রাইস্ট যে প্রিচিংসগুলো, যে শিক্ষাগুলো, যে লেসেন্সগুলো আমাদের শিখিয়েছেন, সেগুলো শেখার মতন, সেগুলো অবভিয়াসলি প্রেজ ওয়ার্দি, সেগুলো অবভিয়াসলি ভেরি ইম্পর্ট্যান্ট অ্যান্ড ভাইটাল। কিন্তু জিসাস খ্রাইস্টের নাম নিয়ে খ্রিশ্চান রিলিজিয়ানের ফাদার্সরা, পোপসরা যে বিজনেস করছে, যেভাবে মানুষদেরকে প্রতারিত করছে, যেভাবে মানুষদেরকে চিট করছে, হি ডিড নট সাপোর্ট দ্যাট। ভাবতে পারছিস? ক্যান ইউ ইম্যাজিন? ক্যান ইউ ইম্যাজিন? হি ক্লেমড দ্যাট মেডিকেল প্রফেশনে থাকা লোকরা তারা বার্গলার্স, তারা ডাকাত। আবার দেখ শকিং, ভেবে দেখবি আজকে সামান্য একটা রোগ নিয়ে যদি কেউ হসপিটালে ভর্তি হয়, করোনা অ্যাটমসফিয়ারে নিশ্চয়ই দেখছিস কয়েক লক্ষ টাকা বিল করে দেওয়া হচ্ছে তার। বিভিন্ন সিনেমাও দেখেছি নিশ্চয়ই, গব্বর ইজ ব্যাক বা এরকম জাতীয় সিনেমায় দেখবি একটা মৃত ব্যক্তিকে তারা 2 দিন 3 দিন নানা রকম মিথ্যে কথা বলে, নানা রকম সার্জারি করা হচ্ছে, এইসব বলে লক্ষ লক্ষ টাকা আদায় করছে পেশেন্ট পার্টির কাছ থেকে। তাহলে জিবি শর কথাগুলো কতটা প্রাসঙ্গিক আজকের যুগ ভাব। উনি বলছেন ডক্টরস দে আর অ্যাকচুয়ালি কি না, তারা বার্গলার্স, ডাকাত, রবার্স তারা। ইয়েস, obviously this is very true in today's context also. কনসেপশনগুলো ভাব। উনি বলছেন ম্যারেজ ইজ এ বিজনেস, ম্যারেজ ইজ এ বিজনেস। আমাদের সমস্ত কালচারে বলা হয় ম্যারেজ ইজ ভেরি পাইয়াস, বিয়ে অত্যন্ত পবিত্র। মানে যদি জিবি শকে আক্ষরিক অর্থে বোঝার চেষ্টা করিস, তাহলে জিবি শকে অ্যাবসলিউটলি অ্যান্টি সোশ্যাল বলে মনে হবে, কারণ তিনি প্রত্যেকটা বদ্ধমূল সামাজিক ধারণাকে ভেঙে গুঁড়িয়ে দিয়েছেন, ভেঙে চুরমার করে দিয়েছেন তার নাটকের মাধ্যমে।
কিন্তু যদি একটু লজিক্যালি ভাবার চেষ্টা করি, একটু প্র্যাকটিক্যালি র্যাশনালি ভাবি আমরা, দেন উইল রিয়েলাইজ দ্যাট হাউ ট্রু দিস পার্সন ইজ, হাউ কারেক্ট দিস পার্সন ইজ। উনি বলছেন ম্যারেজ ইজ এ বিজনেস। ভাবার চেষ্টা কর, ওয়াই ডিড হি ডিসক্রাইব ম্যারেজ টু বি এ বিজনেস? বলছেন বিজনেসে কি হয়, দুটো পার্টনার যখন বিজনেস করে তার নিজেদের মধ্যে একটা স্ট্যাম্প পেপারে চুক্তি করে তারা, যে আই অ্যাম গিভিং দিস অ্যামাউন্ট অফ মানি ফর দিস বিজনেস, you are giving this amount of money, this will be my responsibility, this will be your responsibility, and the profit which we will gain we will share between ourselves. এটাই তো বিজনেস। ম্যারেজ ইজ দ্য সেম থিং। ভেবে দেখবি একবার, হাজব্যান্ড তার কিছু রেসপন্সিবিলিটিস আছে, ওয়াইফস তাদের কিছু রেসপন্সিবিলিটি আছে, এবং এইভাবে তারা একটা এই যে বিয়ে নামক যে বিজনেসটা সেটাকে এগিয়ে নিয়ে যায়। নো হাজব্যান্ড ইজ দেয়ার ইন দিস ওয়ার্ল্ড, যদি তার স্ত্রী চুপচাপ বাড়িতে বসে থাকে, কিচ্ছু না করে, দিনের পর দিন তাকে টলারেট করবে, অ্যান্ড ভাইস ভার্সা। নো ওয়াইফ ইজ অলসো দেয়ার যে হাজব্যান্ডকে টলারেট করবে। সো কোথায় লাভ? আমরা 7 জন্মের রিলেশনশিপ, ম্যাচ মেড ইন হেভেন, এইসব যে কথাবার্তা বলি, প্র্যাকটিক্যালি দেখতে গেলে এইগুলোর কোনো ভ্যালিউ নেই। ম্যারেজ ইজ অলসো এ বিজনেস লাইক এনি আদার বিজনেস, ওয়্যার বোথ দ্য পার্টনার্স তাদের নিজের রেসপন্সিবিলিটিস আছে, নিজের দায়িত্ব আছে, সেই দায়িত্বগুলো তাকে পালন করতে হবে, তবেই বিয়ে নামক বিজনেসটা সাকসেসফুলি রান করবে, আদারওয়াইজ ডিভোর্স হবে, পার্টনারশিপ ব্রেক হয়ে যাবে। দিস ইজ জিবি শ। কিছুটা আইডিয়া করার চেষ্টা কর, তাহলে জিবি শ কীরম ধরনের নাট্যকার, কীরম ধরনের ব্যক্তিত্ব, একটু ভাবার চেষ্টা করবি। এবং জিবি শকে আইকোনোক্লাস্ট বলা হয়। পিডিএফে সবগুলো দেওয়া আছে, দেখবি এগুলো হয়েও ছিল ক্লাসে আমাদের, জাস্ট একটা কুইক রিভিশনের মতন আমি করছি, যাতে করে কালকের থেকে যখন টেক্সট দেবো আমরা বুঝতে সুবিধা হয়। জিবি শকে আইকোনোক্লাস্ট বলা হয়। আইকোনোক্লাস্ট কাকে বলে জানিস তো? মানে যারা হচ্ছে ব্রেকার অফ আইডিওলজিস, ব্রেকার অফ এস্টাবলিশড ফিলোসফিজ ইন দ্য সোসাইটি। সমাজে যে বদ্ধমূল ধারণাগুলো আছে বিভিন্ন বিষয় নিয়ে, যে প্রতিষ্ঠিত ধারণাগুলো আছে বিভিন্ন বিষয় নিয়ে, সেইগুলোকে ভেঙে দেন যারা, সেইগুলোকে অমান্য করেন যারা, সেগুলোকে অপ্রাসঙ্গিক বলে মনে করেন যারা, তাদেরকে বলা হয় আইকোনোক্লাস্ট। এই যে প্রস্টিটিউটস নিয়ে ধারণা, ম্যারেজ নিয়ে ধারণা, খ্রিশ্চান ধর্ম নিয়ে ধারণা, মা বাবার সেলফলেস লাভ নিয়ে ধারণা, প্রত্যেকটাই সমাজে যে ধারণাগুলো আছে সেইগুলোকে ভেঙে গুঁড়িয়ে লজিক্যাল দিকটা তুলে ধরেন যারা, তাদেরকে বলা হয় আইকোনোক্লাস্ট। তাহলে জিবি শ ওয়াজ অবভিয়াসলি এ গ্রেট আইকোনোক্লাস্ট, এবং তাকে বলা হয় ফাদার অফ ড্রামা অফ আইডিয়াস। ফাদার অফ ড্রামা অফ আইডিয়াস, যেমন অ্যালফ্রেড ফাদার অফ ইংলিশ প্রোজ, যেমন জিওফ্রে চসার ফাদার অফ মডার্ন ইংলিশ পোয়েট্রি। এক্স্যাক্টলি ইন দ্য সেম ম্যানার, যেমন এক্স্যাক্টলি ইন দ্য সেম ম্যানার জিবি শকে বলা হয় ফাদার অফ ড্রামা অফ আইডিয়াস, অর্থাৎ তার নাটকগুলোর মাধ্যমে তিনি আইডিয়াস তুলে ধরতেন, তার আইডিওলজিসগুলোকে, তার মতাদর্শগুলোকে তুলে ধরতেন, এবং সেই কারণে তাকে বলা হয় ড্রামা অফ ফাদার অফ আইডিয়াস। ডিফারেন্সটা দেখ একবার জিবি শ এবং উইলিয়াম শেক্সপিয়ারের মধ্যে। উইলিয়াম শেক্সপিয়ারের নাটকগুলো যদি ভেবে দেখিস একবার, ম্যাকবেথ, ওথেলো, কিং লিয়ার, জুলিয়াস সিজার, রোমিও জুলিয়েট, টেম্পেস্ট, ভেবে দেখ একবার 12th নাইট, যতগুলো না, মিডসামার নাইটস ড্রিম, যতগুলো তার নাটক আছে, প্র্যাকটিক্যালি কোনো একটা পার্টিকুলার কিংডম, কোনো একটা পার্টিকুলার পার্সন বা কোনো একটা পার্টিকুলার ফ্যামিলি রিলেটেড, ফ্যামিলি ওরিয়েন্টেড, সেখানে বৃহত্তর সামাজিক দিকটা কিন্তু উইলিয়াম শেক্সপিয়ার খুব কম তার নাটকের মাধ্যমে তুলে ধরেছেন। কিন্তু জিবি শর উদ্দেশ্য যেহেতু ছিল নাটকের মাধ্যমে এন্টারটেনমেন্ট নয়, শুধু এন্টারটেনমেন্টের সাথে সাথে এডুকেশনটাও প্রোভাইড করতে হবে, অ্যান্ড দ্যাট ইজ দ্য রিজন তিনি তার নাটকের মধ্যে কোনো পার্টিকুলার কিংডম, কোনো পার্টিকুলার ফ্যামিলি, কোনো ইন্ডিভিজুয়াল ক্যারেক্টার, এইগুলোকে হাইলাইট না করে তিনি সোশ্যাল ইস্যুসগুলোকে তুলে ধরতেন। এই জন্য তাকে বলা হচ্ছে ফাদার অফ দ্য ড্রামা অফ আইডিয়াস, ওয়্যার হি প্রোপাগেটেড, ওয়্যার হি ইন্ট্রোডিউসড হিজ আইডিওলজিস থ্রু হিজ ড্রামাস। এই হচ্ছে জিবি শ। কেন ইম্যাজিন, জিবি শ ডেমোক্রেসি বিশ্বাস করতেন, ডেমোক্রেসি মানতেন, কিন্তু আবার তার সঙ্গে দুঃখ করে এটাও বলেছেন যে ডেমোক্রেসির যে প্রপার মিনিং, সেই প্রপার মিনিং কিন্তু কোনো দেশেই পালন করা হয় না। আজকের কনটেক্সটে ভাব, জিবি শ তো আজকের নাট্যকার নন, কিন্তু আজকের কনটেক্সটে যদি ভাবি, আজকের পরিপ্রেক্ষিতে যদি ভাবি আমরা, কথাটা কতটা সত্য। আমি ইন্ডিয়ার কনটেক্সটেই ভাবছি।
ডু নট ফলো এ পার্টি ব্লাইন্ডলি, এনি পার্টি। ভেবে দেখবি ওয়েস্ট বেঙ্গলে একটা পার্টি আছে আর আমাদের অল ইন্ডিয়া লেভেলে আরেকটা পার্টি আছে, বা আরও যে পার্টিগুলো যারা আজকে পাওয়ারে নেই তাদের শাসনও আমরা দেখেছি। যদি গভীরভাবে ভাবি আমরা, নামেই ডেমোক্রেসি, ডেমোক্রেসি মানে কি? ফর দ্য পিপল বাই দ্য পিপল, বাই দ্য পিপল ফর দ্য পিপল, লোকের দ্বারা নির্বাচিত হবে, লোকের জন্য কাজ করবে, তাই না? ডেমোক্রেসিতে কমন পিপল যারা, তারা হচ্ছে পাওয়ারফুল, এটাই বলা হয়। কিন্তু অ্যাকচুয়াল সেন্সে কোনো রাজ্যে, কোনো দেশে, পৃথিবীর কোনো প্রান্তে ডেমোক্রেসি মানা হয়? একটু গভীরে ভাববি তো আমাকে। আজকে যদি ওয়েস্ট বেঙ্গলের কনটেক্সট ভাবি আমরা, তো অবভিয়াসলি ওয়েস্ট বেঙ্গল ইজ এ ডেমোক্রেটিক স্টেট। কিন্তু ভেবে দেখবি এখানে কোনো ইন্ডিপেন্ডেন্স আছে অর্ডিনারি পিপলের? যে কোনো সময় যখনই তুমি সরকারের বিরুদ্ধে কিছু বলবে, তোমায় কিন্তু মিথ্যে কেস দেওয়া হবে। অ্যান্ড সেম ইজ হ্যাপেনিং ইন দ্য কান্ট্রি অলসো। যদি কেন্দ্রীয় সরকারের কথা বলি, থিঙ্ক অফ এনি কান্ট্রি, চায়নার কথা ভাব, আমেরিকার কথা ভাব, রাশিয়ার কথা ভাব, নামেই কিন্তু গণতন্ত্র, কিন্তু গণতন্ত্রের নামে অ্যাকচুয়ালি কি প্রতিষ্ঠিত হয়েছে না, যদি বলি মোনার্কি চলছে। আগে যেমন রাজতন্ত্র চলতো, রাজা যা চাইতো, যা রাজার মন চাইতো সেটাই ঘটতো, অ্যাকচুয়ালি সেটাই ঘটছে। কতটা বোল্ড ছিলেন জীবী স্বভাব, সমাজের এই বিষয়গুলোকে, এই নেগেটিভ দিকগুলোকে তিনি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিতেন। তার জন্য জীবী বলতেন বিভিন্ন সময়ে যে আই বিলিভ ইন ডেমোক্রেসি, বাট ডেমোক্রেসির নামে পৃথিবীর বিভিন্ন প্রান্তে মডার্ন পিরিয়ডে যেটা চলছে, দ্যাট ইজ অবভিয়াসলি রেডিকুলাস, হাস্যকর। দিস ইজ জীবী। এবং তিনি কি বলতেন ভাব, উনি বলতেন এই যে ল বলছি আমরা না, ভাব কথাগুলো ভাববি, ল কি না, ল হচ্ছে যদি ক্রিমিনালসরা হয় ছোট ভাই, ল হচ্ছে তার বড় ভাই। মানে লকে, আইনকে তিনি ক্রিমিনালসদের সঙ্গে তুলনা করেছেন। আজকে ইন্ডিয়ান কনটেক্সটে ভেবে দেখ, ইফ ইউ হ্যাভ মানি, ইফ ইউ হ্যাভ পাওয়ার, দেন ইউ ক্যান বাই ল অলসো। ভারতের যে আইনের দেবী, তার চোখে যে পটিটা বাঁধা আছে, তার সিগনিফিক্যান্সটা ছিল আলাদা। যে চোখে পটি বাঁধা থাকার ফলে কী হবে, নিরপেক্ষ হবে। নিজের ছেলে হোক, নিজের ভাই হোক, কি বাইরের কোনো লোক হোক, প্রত্যেকের প্রতি একই রকম রায় দান করবে, এই কারণে পটিটা বাঁধা হয়েছিল। কিন্তু আমাদের ভারতবর্ষে কি হয়ে গেছে, যে আইনের দেবী দেখতে পায় না কিছু, তাকে যা দেখাবে, যা বোঝাবে, সে তাই বুঝবে। তাহলে সত্যি করে দেখতে গেলে ল ক্রাইমের বড় ভাই বলা চলবে না, চলবে না। ভেবে দেখ, আজকে যদি ইফ এ রিচ পার্সন কমিটস এ মার্ডার, সলমান খানের কথা ভেবে দেখ, সঞ্জয় দত্তের কথা ভেবে দেখ, এরা এত বড় বড় ক্রাইম করার পরে দে আর রানিং ফ্রি, দে আর ফ্রিলি রোমিং আউটসাইড। অ্যান্ড কমন পিপল লাইক ইউ অ্যান্ড মি, যদি আমরা সামান্য একটা লড়াই করি প্রতিবেশীদের মধ্যে, আমাদের কিন্তু জেলের পেছনে পচে মরতে হবে, বছরের পর বছর আমাদের কোর্টের কিন্তু জার্নি করতে হবে। সো অবভিয়াসলি ল হ্যাজ বিকাম ক্রিমিনাল ইটসেলফ। একটু অন্ত বুঝতে পারছিস, ম্যারেজকে বিজনেস বলা, সেলফলেস লাভ অফ দ্য প্যারেন্টসকে হিপোক্রেসি বলা, খ্রিশ্চানিটির নামে যারা পোপসরা, যারা খ্রিশ্চান ধর্মের যাজক যারা, তাদের হিপোক্রেসিটাকে তুলে ধরছেন, প্রস্টিটিউটসদেরকে নোবেল বলা। ভেবে দেখবি একবার, এই সমস্ত জিনিসগুলোর থেকে আমরা অন্তত একটা জিনিস রিয়েলাইজ করছি, যে জিবি শ ওয়াজ অ্যান অ্যান্টি সোশ্যাল পারসন। অ্যান্টি সোশ্যাল মানে এখানে অসামাজিক নয়, সমাজের বদ্ধমূল ধারণাগুলোর বিরুদ্ধে যিনি সোচ্চার হন, সমাজের বদ্ধমূল ধারণাগুলোর বিরুদ্ধে যিনি লজিক্যালি প্রতিবাদ করেন, সেই রকম একজন অ্যান্টি সোশ্যাল ব্যক্তি হচ্ছেন জিবি শ। উনি এই ফাইন্যান্সিয়ার যারা, ফাইন্যান্সিয়ার মানে হচ্ছে যারা সুদের কারবার করে, যারা সুদের কাজ করে, তাদেরকে উনি ডাকাত বলতেন। ভুল কিছু বলতেন? ভেবে দেখবি তো, প্রত্যেকের গ্রামে যেখানে যেখানে থাকিস দেখবি সুদখোর থাকে এখনও। তারা যেভাবে অর্থ আদায় করে, সেটা কি আদৌ ডাকাতদের চেয়ে কম বলা হবে? ডাকাতরা বেটার তাদের চেয়ে, কারণ ডাকাতরা যা লুট করার একবারে লুট করে নেয়। কিন্তু এই সুদখোরেরা, এই ফাইন্যান্সিয়ার্সরা, এই পাবলিক ফাইন্যান্সিয়ার্স যারা, এরা ধীরে 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 তোমাকে পুরোপুরি নিংড়ে নেবে। 1 লক্ষ টাকা নিলে তার মাসের সুদ 15,000 টাকা, 20,000 টাকা। মানে 1 লক্ষ টাকা 1 মাস পরে ফেরত দিতে গেলে 1,15,000। যদি বাই চান্স কেউ 7 মাস দিতে না পারে, তাহলে 1 লক্ষ টাকা তার 2 লক্ষ টাকা হয়ে গেল। ক্যান ইউ ইম্যাজিন? ইজ দিস নট রবারি? তাহলে এই হচ্ছে জিবি শ। তাহলে এতগুলো কথা বলার মাধ্যমে একটাই জিনিস আমি ক্লিয়ার করার চেষ্টা করছি, যে হোয়াট কাইন্ড অফ মেন্টালিটি, হোয়াট কাইন্ড অফ পার্সন, হোয়াট কাইন্ড অফ অ্যাটিটিউড ডিড জিবি শ পজেস। হি ওয়াজ টোটালি अगेंस्ट দ্য এস্টাবলিশড নর্মস অফ দ্য সোসাইটি। সমাজের যে প্রতিষ্ঠিত বদ্ধমূল যে ধারণাগুলো, সামাজিক যে বিষয়গুলো, যেগুলো যুগের পর যুগ ধরে যেগুলো নিয়ে মানুষের ভ্রান্ত ধারণা ছিল, সেইগুলোকে ভেঙে দেওয়া,
সেগুলোকে বিরুদ্ধে সোচ্চার হওয়া, সেগুলোর ভুলগুলোকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়া, একজন নাট্যকার হিসাবে, একজন প্রাবন্ধিক এসেইস্ট হিসাবে, এক কথা যদি বলি একজন সাহিত্যিক হিসাবে, দিস ওয়াজ দ্য মেন অবজেক্টিভ অফ জিবি শ। কিন্তু যেহেতু উনি একজন অত্যন্ত প্র্যাকটিক্যাল মানুষ ছিলেন, ইন্টেলিজেন্ট, ওয়াইজ, উইটি একজন পার্সন ছিলেন, উনি এটাও রিয়েলাইজ করেছিলেন যে যদি শুধু আমি এই এডুকেশনের ব্যাপারটাকে তুলে ধরি নাটকের মধ্যে, তাহলে আই উইল নট বি এবল টু গ্যাদার অডিয়েন্স। ধর নাটক দেখতে গেছে, আমরা নাটক সিনেমা কেন দেখি বল, যাত্রা কেন দেখি? এন্টারটেইন হওয়ার জন্য, তাই না? যদি একটা নাটক দেখতে যাই আমি এবং সেখানে শুরু থেকে বলা হয় এই করা উচিত, এই করা উচিত নয়, এটা ভালো, এটা ঠিক, এটা অনুচিত, এটা উচিত, অবভিয়াসলি কী হবে? উইল ফিল বোর, অ্যান্ড সমাজের বেশিরভাগ মানুষ সেই নাটকটা দেখতে যাবে না। তাহলে যদি নাটকটা দেখতেই না গেল, যদি নাট্যমঞ্চে দর্শককে টানাই না গেল, তাহলে জিবি শ সমাজের ধারণা পাল্টাবেন কীভাবে, তাই না? সো হি ডিসাইডেড যে আমার উদ্দেশ্য হবে এডুকেট করা, কিন্তু সেটা বোরিং ওয়েতে নয়, এন্টারটেইনিং ওয়েতে। এই নাটকটা পড়লেই বুঝতে পারবি, নাটকটা পড়ার পরে প্রত্যেকটা লাইনে, প্রত্যেকটা ওয়ার্ডে আমরা দেখব ট্রিমেন্ডাস সোর্স অফ এন্টারটেনমেন্ট আছে। কিন্তু প্রত্যেকটা এন্টারটেইনিং ঘটনার মাধ্যমে একটা ডেফিনাইট ডিডাকটিক লেসন, একটা অত্যন্ত ভাইটাল গুরুত্বপূর্ণ মরাল লেসন তিনি তার অডিয়েন্সদের সামনে তুলে ধরবেন। এই হচ্ছে তার অ্যাটিটিউড, এই হচ্ছে তার উদ্দেশ্য, অবজেক্টিভ, বা এই হচ্ছে তার মানসিকতা। যেমন ধর অ্যাটিটিউড টু সেক্স যদি বলি, জিবি শর অ্যাটিটিউড টু সেক্স, জেনারেলি আমরা বলি যে সেক্স ইজ সামথিং উইচ ইজ অ্যাসোসিয়েটেড উইথ রোম্যান্স। জিবি শ বলছেন ইন এ ভেরি প্র্যাকটিক্যাল ম্যানার, ভেরি রাফ ম্যানার, শুনতে অবাক লাগবে, উনি বলছেন সেক্স হ্যাজ নাথিং টু ডু উইথ রোম্যান্স, ইট ইজ অ্যান অ্যানিমালিস্টিক ইনস্টিংক্ট, পাশবিক প্রবৃত্তি, এটা ডিজায়ার। এই ডিজায়ারের সঙ্গে রোম্যান্স, এই ডিজায়ারের সঙ্গে রিলেশনশিপ, এই ডিজায়ারের সঙ্গে ইমোশনের কোনো সম্পর্ক নেই। শুনতে খুব অবাক লাগবে, কারণ আমাদের সেই বদ্ধমূল ধারণাটা আবার আঘাত লাগছে। কিন্তু জিবি শর উদ্দেশ্যই তাই, তার প্রত্যেকটা লেখার মাধ্যমে বদ্ধমূল ধারণাগুলোকে ভেঙে দেওয়া, গুঁড়িয়ে দেওয়া। দিস ইজ দ্য অবজেক্টিভ অফ জিবি শ। ক্লিয়ার হয়েছে? এরপরে এই নাটকটার জনরাটি নিয়ে আলোচনা করব। জনরা মানে বা টাইপ। জেনারেলি লিটারেচারকে ভাগে ভাগ করা যায়? 2 ভাগে। যে কোনো ভাষার লিটারেচার হোক না কেন, পৃথিবীর সমস্ত ভাষার লিটারেচারকে ব্রডলি 2টো ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে প্রোজ, একটা হচ্ছে পোয়েট্রি। এর বাইরে লিটারেচারের কোনো ভাগই নেই। এবারে এই পোয়েট্রির আবার নানা রকম ভাগ আছে, যেমন সনেট, লিরিক, ব্যালেড, ওড, এলিজি, মেটাফিজিক্যাল পোয়েম, ড্রামাটিক মোনোলগ, রোম্যান্টিক পোয়েম, এগুলো হচ্ছে পোয়েট্রির ভাগগুলো। আরও আছে। প্রোজকে বেসিক্যালি ভাগ করা হয় 3-4টে ভাগে: ড্রামা, এসে, শর্ট স্টোরি, নভেল। নভেলা হয়। সেরকম ড্রামারও আবার বিভিন্ন ভাগ আছে। যেমন আমরা পড়েছি মিডসামার নাইটস ড্রিম, ধর আমরা কি বলেছি, রোম্যান্টিক কমেডি। যেমন আমরা পড়েছি ম্যাকবেথ, সেটা টাইপটা কি বলেছিলাম, ট্র্যাজেডি। যেমন আমরা দেখেছি শি স্টুপস টু কঙ্কার, এটা আমরা কি টাইপের বলেছিলাম, অ্যান্টি সেন্টিমেন্টাল কমেডি। ঠিক সেরকম করেই এই আর্মস অ্যান্ড দ্য ম্যান, এই নাটকটা কি জাতীয় নাটক, বা এই নাটকটার টাইপটা কি, জনরাটা কি, জাঁটা কি? মাথায় রাখবি, ভেরি ইম্পর্টেন্ট শর্ট কোয়েশ্চেন। টাইপটা হচ্ছে অ্যান্টি রোম্যান্টিক কমেডি। আমি আবার রিপিট করছি, দ্য টাইপ, যে ধরনের নাটক আর্মস অ্যান্ড দ্য ম্যান, এটা ট্র্যাজেডি নয়, এটা কমেডি নয়, এটা অ্যান্টি সেন্টিমেন্টাল কমেডি নয়, এটা হচ্ছে অ্যান্টি রোম্যান্টিক কমেডি। এবার আমরা ডিটেলস আলোচনা করব যে এই অ্যান্টি রোম্যান্টিক কমেডি কাকে বলে। অ্যান্টি রোম্যান্টিক কমেডিতে 2টো কথা আছে, একটা কমেডি, একটা অ্যান্টি রোম্যান্টিক। যদিও অ্যান্টি রোম্যান্টিক 2টো ওয়ার্ড, কিন্তু অ্যান্টি রোম্যান্টিক আইডিয়া একটাই, অপোজিট অফ রোম্যান্টিক ইজ ইকুয়াল টু অ্যান্টি রোম্যান্টিক। কমেডি কাকে বলে? যে কোনো ধরনের নাটক, যে নাটকের হ্যাপি এন্ডিং হবে, এন্ডিংটা হ্যাপি হবে, এন্ডিংটা স্যাড হবে না, এন্ডিংটা ট্র্যাজিক হবে না, মানে বিয়োগান্তক এন্ডিং হবে না, মিলনাত্মক এন্ডিং হবে, দ্যাট ইজ হ্যাপি এন্ডিং, স্যাটিসফ্যাক্টরি এন্ডিং। সেই ধরনের নাটককে বলা হয় কমেডি। ক্লিয়ার? তাহলে কমেডি নাম শুনে আমরা বুঝতে পারছি যে এই নাটকের শেষে অ্যাটলিস্ট স্যাটিসফ্যাক্টরি হ্যাপি এন্ডিং একটা আমরা পাবো। কিন্তু শুধু কমেডি মানেই নাটকের মানে বুঝতে পারতাম, তাহলে তো অ্যান্টি রোম্যান্টিক কমেডিকেও কমেডি বলছি, অ্যান্টি সেন্টিমেন্টাল কমেডিকেও কমেডি বলছি, আর রোম্যান্টিক কমেডিকেও কমেডি বলছি।
তাহলে অ্যান্টি রোম্যান্টিক কমেডি মানে সমস্ত নাটক যেগুলোকে হ্যাপি এন্ডিং দেখবো আমরা সেগুলোই অ্যান্টি রোম্যান্টিক কমেডি, তা তো নয়। কমেডি মানে হ্যাপি এন্ডিং। এর অ্যান্টি রোম্যান্টিক কথাটার মানে কি খুব ভালোভাবে ক্লিয়ারলি বোঝার চেষ্টা করবি। রোম্যান্টিক বলতে যেগুলো আমরা বুঝি যে লাভ রিলেশনশিপ, অ্যাফেয়ার, রিলেশনশিপ বিটুইন এ মেল অ্যান্ড এ ফিমেল, লাভার অ্যান্ড এ বিলাভেড, সেই অর্থে কিন্তু এখানে রোম্যান্টিক ওয়ার্ডটা ইউজ হয়নি। এখানে রোম্যান্টিক কথাটা মানে হচ্ছে ইমপ্র্যাকটিক্যাল, ইললজিক্যাল, আনসাইন্টিফিক, আনরিজনেবল, ইররেশনাল কনসেপশন রিগার্ডিং এনিথিং। যে কোনো বিষয় নিয়ে কোনো মানুষের যদি অবাস্তবিক, অযৌক্তিক ধারণা থাকে তাহলে তাকে বলা হয় তোমার অ্যাটিটিউড হচ্ছে রোম্যান্টিক অ্যাটিটিউড, তুমি একজন রোম্যান্টিক অ্যাটিটিউড সম্পন্ন একজন ব্যক্তি। তাহলে অ্যান্টি রোম্যান্টিক কী হবে? ঠিক তার উল্টো, মানে প্র্যাকটিক্যাল মেন্টালিটি, লজিক্যাল মাইন্ডসেট, রিজনেবল অ্যাটিটিউড, সায়েন্টিফিক মানসিকতা। যেমন আমি এক্সাম্পল দিই তাহলে তুই বুঝতে পারবি। সাপোজেডলি জীবন নিয়ে বা ধরো যে কোনো বিষয় নিয়ে যদি আমাদের একটা রোম্যান্টিক ধারণা থাকে, তার মানে কি না জীবনের সাফারিংগুলো, জীবনের স্ট্রাগলগুলো তার সম্বন্ধে কোনো আইডিয়া নেই, তার জীবন সম্বন্ধে একটা ভাষা ধারণা আছে। যেমন ধর আমাদের রোম্যান্টিক আইডিয়া আছে রিচ পিপলদেরকে নিয়ে, যাদের আমাদের সেরকম ওয়েলথ নেই, আমরা বরাবর রিচ পিপলদের সম্বন্ধে আমাদের রোম্যান্টিক আইডিয়া আছে, তারা কী সুন্দর জীবন, প্রত্যেক দিন যেখানে মন যায় তারা ঘুরে বেড়াচ্ছে, তাদের প্রাইভেট জেট, প্রাইভেট প্লেন থেকে শুরু করে বিশাল বাংলোজ থেকে শুরু করে ফার্ম হাউস থেকে শুরু করে প্রচুর অর্থ তাদের আছে, তাদের জীবনে কোনো ডিপ্রেশন নেই, ফ্রাস্ট্রেশন নেই, কোনো ফেলিয়ার্স নেই, কোনো টেনশনস নেই, অ্যাংজাইটিস নেই, হ্যাজার্ডস নেই, দে আর অলওয়েজ হ্যাপি, দে আর অলওয়েজ স্যাটিসফাইড। এগুলো হচ্ছে আমাদের রোম্যান্টিক ধারণা, মানে ইমপ্র্যাকটিক্যাল, ইললজিক্যাল, ফলস কনসেপশন। প্রত্যেকটা মানুষ সে যতই অর্থবান হোক না কেন, যতই পপুলার হোক না কেন, যতই এমিনেন্ট হোক না কেন, ফেমাস হোক না কেন, প্রত্যেকটা মানুষেরই জীবনে কিন্তু ফ্রাস্ট্রেশন, ডিপ্রেশন, অ্যাংজাইটি, ফেলিয়ার্স, ওয়ারিজ এগুলো কিন্তু আছে। সুশান্ত সিং রাজপুত তার আইডিয়াল এক্সাম্পল। কি ছিল না তার কাছে ভেবে দেখ, ট্যালেন্ট ছিল, যদিও ব্যাপারটা কন্ট্রোভার্সিয়াল ওয়েদার হি কমিটেড সুইসাইড অর হি ওয়াজ মার্ডার্ড, যাই হোক না কেন, কিন্তু আমাদের ধারণাটা কি যে এ ভেরি ট্যালেন্টেড পার্সন। কি ছিল না তার? লাভ, পপুলারিটি, ফেম, ওয়েলথ, পাওয়ার, ট্যালেন্ট, এভরিথিং হি পজেসড। কিন্তু ভেবে দেখবি আসলে তার জীবনেও কিন্তু নেগেটিভ দিক ছিল, তার জীবনেও সাফারিং ছিল, তার জীবনেও ডিপ্রেশন ছিল, তার জীবনেও ফ্রাস্ট্রেশন ছিল। তাহলে এই যে ধারণাগুলো, যেগুলো ভুল ধারণা, ফলস কনসেপশন, সেগুলোকে বলা হয় রোম্যান্টিক অ্যাটিটিউড। তাহলে অ্যান্টি রোম্যান্টিক অ্যাটিটিউড মানে কি? প্র্যাকটিক্যাল মাইন্ডসেট, লজিক্যাল মেন্টালিটি, সায়েন্টিফিক অ্যাটিটিউড, রিয়েলিস্টিক, রিজনেবল মাইন্ডসেট। বোঝা গেছে? তাহলে অ্যান্টি রোম্যান্টিক কমেডি মানে কি দাঁড়ালো? যে এই ধরনের নাটকগুলো হচ্ছে সেই ধরনের নাটক যেখানে নাট্যকার সমাজের এমন কোনো বিষয়কে তুলে ধরবেন যেগুলো নিয়ে সমাজের মানুষের ভ্রান্ত ধারণা আছে, নিয়ে পরে সেই নাটকের মাধ্যমে গল্প যত এগোবে, গল্পের মাধ্যমে, চরিত্রের মাধ্যমে সেই নাট্যকার সমাজের মানুষের সেই ভুল ধারণাগুলোকে ধীরে 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 ভেঙে বাস্তব ধারণাটাকে গড়ে তোলার চেষ্টা করবেন। এই ধরনের নাটককে বলা হয় অ্যান্টি রোম্যান্টিক। আর কমেডি কেন বলা হচ্ছে? যেহেতু হ্যাপি এন্ডিং আছে নাটকের মধ্যে, সেহেতু কমেডি। ক্লিয়ার হয়েছে? তাহলে জিবি শ সম্বন্ধে আমরা জানলাম কেমন ধরনের ব্যক্তিত্ব ছিলেন, কেমন ধরনের মানুষ ছিলেন, কেমন তার মাইন্ডসেট ছিল। দ্বিতীয়ত আমরা জানলাম এই নাটকটার টাইপ বা কি বা কী ধরনের নাটক অ্যান্টি রোম্যান্টিক কমেডি, এবং এই নাটকটাকে অ্যান্টি রোম্যান্টিক যে কমেডি বলা হচ্ছে, অ্যান্টি রোম্যান্টিক কমেডি মানে কি, অ্যান্টি রোম্যান্টিক কমেডি জাতীয় নাটকে কী রকম দৃশ্য দেখানো হয় বা কী ফুটিয়ে তোলার চেষ্টা করে নাট্যকার, সেটা আশা করি বুঝতে পেরেছি আমরা। অ্যান্ড নাও দ্য মোস্ট ভাইটাল কোয়েশ্চেন, এই নাটকে তাহলে সমাজের কোন ধারণাগুলোকে তিনি ভাঙার চেষ্টা করেছেন? এই নাটকের বিষয় কি? যেমন এতদিন ধরে আমরা বললাম, এতবার ধরে, যে কোনো নাটকে তিনি ফ্রিডম সম্বন্ধে ধারণা পাল্টে দিয়েছেন, কোথাও প্রস্টিটিউটদের সম্বন্ধে, কোথাও রিলিজিয়নকে নিয়ে, কোথাও ম্যারেজকে নিয়ে, কোথাও সেক্সকে নিয়ে, কোথাও পেরেন্টসদের সেলফলেস লাভ নিয়ে যে হিপোক্রিসি, সেটা নিয়ে। তাহলে এই নাটকের বিষয়বস্তু কি, বা এই নাটকের তিনি সমাজের কোন দিকগুলোকে তুলে ধরেছেন, বা সমাজের কোন বিষয়গুলো সম্বন্ধে বাস্তবিক ধারণাটাকে ফুটিয়ে তুলেছেন? মাথায় রাখবি এই নাটকের বিষয় একটা নয়, দুটো, লাভ অ্যান্ড ওয়ার। লাভ অ্যান্ড ওয়ার, WAR, ওয়ার, ব্যাটেল, যুদ্ধ। এই নাটকের দুটো বিষয়বস্তু, ব্যাটেল অ্যান্ড লাভ। ওয়ার বলতেই দেখ, যদি যুদ্ধ বলি, যদি সৈনিক বলি,
সাথে সাথে আমাদের মাথার মধ্যে কয়েকটা ধারণা চলে আসে। যুদ্ধ মানেই আমাদের মাথায় প্রথম আসবে সানি দেওয়াল। সানি দেওয়াল প্রথমে আসবে। সানি দেওয়াল প্রথমে আসবে কীরকম না, তুমি শত্রু দ্বারা ঘেরা হয়ে গেছো, 50 জন 60 জন শত্রু হাতে AK-56 নিয়ে, হ্যান্ড গ্রেনেড নিয়ে, রকেট লঞ্চার নিয়ে তোমার দিকে দাঁড়িয়ে আছে, তুমি টিউবওয়েল নিয়ে যাচ্ছ তাদেরকে আক্রমণ করতে। আমরা হাততালি দিই সিনেমা হলে যে হোয়াট এ ব্রেভ পার্সন, হোয়াট এ পেট্রিয়ট, কি দেশভক্ত, কি ব্রেভ পার্সন, একজন আইডিয়াল পার্সন, দেশের জন্য জীবন দিয়ে দেবে। প্র্যাকটিক্যাল নোশন নয় এটা, এটা ইমপ্র্যাকটিক্যাল নোশন। জীবিশ্বর মতে প্র্যাকটিক্যালি যদি ভাবা হয়, এই লোকটা পেট্রিয়ট নয়, এই লোকটা ব্রেভ নয়, এই লোকটা সাহসী নয়, এই লোকটা আসলে মূর্খ। মৃত্যু নিশ্চিত জেনেও কেউ যদি তার দিকে এগিয়ে যায়, নিজের জীবনকে সুরক্ষিত করার চেষ্টা না করে, সেটা কখনোই সাইন অফ পেট্রিয়টিজম হতে পারে না, সেটা সাইন অফ ফুলিশনেস। তাহলে যদি তাই পেট্রিয়টিজম হয়, তাহলে 20 তলা বিল্ডিং থেকে ঝাঁপিয়ে দেওয়াটা পেট্রিয়টিজম, তাই না? 20 তলা বিল্ডিং থেকে ঝাঁপিয়ে দেওয়াটা তো পেট্রিয়টিজম। তখন তো পেট্রিয়টিজম বলি না আমরা, তখন মূর্খামি বলি আমরা। মৃত্যু নিশ্চিত যেন কীভাবে মূর্খের মতন ঝাঁপিয়ে পড়লো, নিজের মূল্যবান জীবনটাকে শেষ করলো, তাহলে সেক্ষেত্রে মূর্খামি। আর এখানে মৃত্যু নিশ্চিত যেন 50 জনের সামনে টিউবওয়েল নিয়ে চলে যাওয়া, দিস ইজ পেট্রিয়টিজম। এবার এটা বুঝতে একটু অসুবিধা হবে তোদেরও, কারণ যুদ্ধ নিয়ে আমাদের এতদিন কি ধারণা আছে, যুদ্ধ একটা প্ল্যাটফর্ম যেখানে নাকি একজন দেশবাসী নিজের দেশের প্রতি ঋণ শোধ করে, নিজের বীরত্ব দেখানোর একটা জায়গা। এবং দেখবি যুদ্ধক্ষেত্রে মারা গেলে মা বাবাও বলে যে আমি গর্বিত আমার সন্তান যুদ্ধক্ষেত্রে মারা গেছে, আমার যদি আরেক সন্তান থাকে আমি তাকেও যুদ্ধক্ষেত্রে পাঠাতাম। এবং একটা গান স্যালিউট, ভারতীয় পতাকা দিয়ে, বা যে দেশের সৈনিক সেই দেশের পতাকা দিয়ে তার মৃতদেহকে ঢেকে দেওয়া, তাকে সম্মান জানিয়ে নিয়ে আসা, অ্যান্ড সো মেনি থিং হ্যাপেন্স। সো উই ফিল দ্যাট যুদ্ধক্ষেত্রে মারা যাওয়াটা একটা অত্যন্ত সম্মানের বিষয়, বা যুদ্ধক্ষেত্রটাই নিজের দেশভক্তি প্রমাণ করার, নিজের সাহসিকতা প্রমাণ করার একটা মঞ্চ, তাই না? এবং কেন আমাদের ধারণাটা বদ্ধমূল? আজকে যদি উল্টো কথা আমি বলি, আমি মানে জীবিষ, আমাদের অবাক লাগবে। জানিস ধারণাগুলো বদ্ধমূল হয় কিভাবে? ছোট থেকেই তুমি যদি একটাই জিনিস দেখে দেখে যাও না, তোমার ধারণাটা বদ্ধমূল হয়ে যায়। যেমন সাপোজেডলি বাবাকে যদি শাড়ি পরতে দেখিস অফিস যাওয়ার আগে, দেখ শুনেই হাসছিস তোরা। এর কেন হাসছিস? শাড়ি তো কোনো অড ড্রেস নয়, শাড়ি পরাটা তো কোনো অড ড্রেস নয়। কিন্তু বাবা শাড়ি পরেছেন এটা শুনেই হাসছিস একটাই কারণে, কারণ ছোট থেকে যেদিন থেকে তোমার জ্ঞান হয়েছে সেদিন থেকে তুমি দেখে আসছো, জেনে আসছো, শুনে আসছো যে শাড়ি ছেলেরা পরে না। And that is the reason if you see your father wearing a শাড়ি, you will laugh or you will feel shocked. কথাটা বুঝতে পারলি এবারে? তাহলে কোনো কিছুই ঠিক ভুল নয়, কোনো কিছুই কিন্তু বদ্ধমূল ধারণা যখন পরিণত হয় সেটা ঠিক না ভুল তার উপর হয় না, যেটা চিরকাল শুনে আসছি সেটাই। তাহলে ছোট থেকে ইতিহাস বই, সিনেমা, লোকজনের মুখে, কবিদের মুখে আমরা কি শুনে আসছি না, যুদ্ধ মানে বীরত্ব, যুদ্ধ মানে দেশপ্রেম, যুদ্ধ মানে দেশ মায়ের প্রতি ঋণ শোধ করা। সুতরাং যুদ্ধের প্রতি আমাদের একটা রোম্যান্টিক মানে ইমপ্র্যাকটিক্যাল, ইররেশনাল, আনরিজনেবল একটা মানসিকতা তৈরি হয়েছে। এবং এর জন্য দায়ী কারা? পলিটিক্যাল লিডার্সরা, ওয়ার মঙ্গার্সরা, যারা যুদ্ধ বাঁধান। যদি যুদ্ধ মানে বীরত্ব দেখানোর জায়গা হয়, তর্কের খাতিরে ধরেই নিলাম একবার, যদি যুদ্ধ মানে দেশ মায়ের প্রতি যে ঋণ, সেই শোধ করার ঋণ যদি একটা মঞ্চ হয়, তাহলে দেশের মায়ের প্রতি ঋণটা কি শুধু আমার আর তোমার মতন কমন পিপলদেরই আছে? দ্য বিজনেসম্যান, দ্য রিচ পিপল, দ্য পলিটিক্যাল পিপল, এদের বা এদের সন্তানের বা এদের পরিবারের কারোর কি দেশমাতার প্রতি কোনো ঋণ নেই? নাকি এদের মধ্যে কোনো দেশভক্তি থাকতে নেই? কোনোদিন দেখেছিস কোনো পলিটিক্যাল পার্টির সন্তান, কোনো প্রাইম মিনিস্টারের সন্তান, কোনো চিফ মিনিস্টারের সন্তান, কোনো বিজনেসম্যান, কোনো ওয়েলদি পার্সন, কোনো পলিটিক্যাল লিডারের কোনো সন্তান যুদ্ধক্ষেত্রে গেছে? ইট ইজ জাস্ট এ গিমিক, আই ওয়াশ। আমাদেরকে বোকা বানানো হয় যুদ্ধের নামে এই রোম্যান্টিসিজম জড়িয়ে দিয়ে, যুদ্ধের নামে এই রোম্যান্টিসিজম অ্যাসোসিয়েট করে দিয়ে আমাদেরকে বোকা বানানো হয়, এবং যাতে করে আমরা যুদ্ধক্ষেত্রে যাই। খুব ভালো করে জানে এই পলিটিক্যাল লিডার্সরা যে যুদ্ধক্ষেত্রে বা যুদ্ধ নিয়ে যদি এই রোম্যান্টিক কথাবার্তাগুলো জড়িয়ে না দেওয়া হয়, এই রোম্যান্টিক মানসিকতা যদি অ্যাসোসিয়েট না করা হয়, তাহলে কোনো মাই তার সন্তানকে কিন্তু যুদ্ধক্ষেত্রে পাঠাবে না। 40,000 উপার্জন করার জন্য সিয়াচেনের -50 ডিগ্রিতে পড়ে আছে সন্তান। ডু ইউ থিঙ্ক যে যদি রোম্যান্টিক এই অ্যাসোসিয়েশনগুলো না থাকতো, তাহলে কোনো মা তার সন্তানকে পাঠাতো? কোনো মাই কিন্তু তার সন্তানকে পাঠাতো না। সেক্ষেত্রে গভীরভাবে ভাববি কথাটা একবার।
তো সেই কারণে এই রোম্যান্টিক কথাবার্তাগুলোকে জড়িয়ে দেওয়া, যাতে করে আসল সত্যটা যুদ্ধের সেটা জানতে না পারা যায়। এবং দেখবি আমরা কখনো যুদ্ধ সম্বন্ধে কিন্তু কোনো সৈনিকের কাছ থেকে শুনিস, কোনো যোদ্ধার কাছ থেকে শুনিস, সে কিন্তু যুদ্ধের আসল চিত্রটা বলবে। উইলফ্রেড ওয়েনের কথা বলে রাখি এই প্রসঙ্গে। উইলফ্রেড ওয়েন একজন বিখ্যাত কবি এবং উনি একজন সৈনিক ছিলেন। উনি ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার 1914 থেকে 1918 সেই ওয়ার্ল্ড ওয়ারে উনি পার্টিসিপেট করেছিলেন। এবং উনি যুদ্ধের ডেফিনেশন দিচ্ছেন, হোয়াট ইজ ওয়ার। উনি বলছেন, ওয়ার ইজ নাথিং বাট মিনিংলেস বুচারি অফ ইয়াং লাইভস। যুবক যুবতীদের অর্থহীনভাবে নিরর্থক জবাই করার, নৃশংসভাবে খুন করার একটা জায়গা হচ্ছে যুদ্ধক্ষেত্র। ক্যান ইউ ইম্যাজিন? খাওয়ার ঠিক নেই, ঘুমের ঠিক নেই, বেঁচে ফিরবো না মারা যাব তার ঠিক নেই। যুদ্ধ করছি, পাশে একটা গুলি লেগে বন্ধু একটু আগেও যে কথা বলছিল সে ছটপট করতে গিয়ে মারা গেল। দ্য নেক্সট বুলেট, সেই বুলেটে আমার নাম লেখা আছে, হয়তো আমার সদ্যজাত সন্তান, তার মুখ হয়তো কোনোদিনও দেখবো না। আমার পরে আমার পরিবার, তাদের দায়িত্ব কে নেবে? সো মেনি থিংস, সো মেনি পেন, সো মেনি স্ট্রাগল একজন সৈনিককে ফেস করতে হয়। আর আমরা যুদ্ধ নিয়ে কী ধারণা আছে আমাদের? না, রোম্যান্টিক কনসেপশন। সেই কারণে এই নাটকে তিনি যুদ্ধের সম্বন্ধে যত রোম্যান্টিক কনসেপশন আছে, যত এই রকম আমাদের ফলস কনসেপশন আছে যুদ্ধ নিয়ে, প্রত্যেকটা ফলস কনসেপশনকে তিনি এই নাটকের গল্পের মাধ্যমে ভাঙবেন। এবং যখন নাটকটা শেষ হবে তখন আমরাও রিয়েলাইজ করব যে ইয়েস, ওয়ার ইজ নাথিং রোম্যান্টিক, ইট ইজ অ্যাবসলিউটলি এ ক্রুয়েল থিং, এ ব্রুটাল থিং, মিনিংলেস ডেথ অফ ইয়াং পিপল। আজ পর্যন্ত পৃথিবীর ইতিহাসে এত হাজার হাজার যুদ্ধ হয়েছে, একটা যুদ্ধের কথা বল আমাকে যেটার জন্য কোনো পজিটিভ ইম্প্যাক্ট হয়েছে বা কোনো দেশের বা কোনো জাতির কোনো লাভ হয়েছে। কিন্তু এতগুলো যুদ্ধক্ষেত্রে অজস্র মিলিয়ন্স অ্যান্ড মিলিয়ন্স অফ পিপল ডাইড, সো মেনি মাদার লস দেয়ার চাইল্ড, so many wives lost their husband and so many children lost their father, they became orphan. So how can you describe or how can you think war to be a romantic, to be a positive thing? সেই যুদ্ধ নিয়ে ভ্রান্ত ধারণাগুলো ভেঙে দিয়েছেন এই নাটকের মাধ্যমে। তাহলে এবার অ্যান্টি রোম্যান্টিক কেন বুঝতে পারছিস? এটা হলো যুদ্ধ নিয়ে। আর দ্বিতীয় বিষয়টা হচ্ছে লাভ। এটা তো বলারই নেই। ইয়াং জেনারেশন, ইউ পিপল আর ইয়াং পিপল, সো ইউ হ্যাভ এ গ্রেট আইডিয়া অ্যাবাউট লাভ। লাভ বললেই দেখবি আমাদের রিলেশনশিপে যারা আছিস তাদের রোম্যান্টিসিমগুলো ভাববি। দ্য ফার্স্ট চকলেট গিভেন বাই ইয়োর বয়ফ্রেন্ড অর বাই ইয়োর গার্লফ্রেন্ড, সেই চকলেটের র্যাপারটা পর্যন্ত বইয়ের খাপে মুড়ে রেখেছিস। দিস ইজ দ্য ডে ওয়েন হি প্রপোজড মি, দিস ইজ দ্য ডে ওয়েন শি অ্যাকসেপ্টেড মি। মানে বছরে 365-র মধ্যে 380টা ডে সেলিব্রেশন। দিস ইজ দ্য ডে ওয়েন আই ফার্স্ট স হার, দিস ইজ দ্য ডে ওয়েন উই ফার্স্ট টকড, দিস ইজ দ্য ডে ওয়েন আই ফার্স্ট অ্যাপ্রোচড হার, this is the day when she accepted me, this is the day we went for a bike ride. মানে হাজার হাজার ডে আছে, and so many false conception we have about love. এবং সেই বিখ্যাত কথা, মানে 12 বছরের মেয়ে 13 বছরের ছেলেকে বলে, আমি তোমার সঙ্গে পালিয়ে যাব, তুমি আমাকে যা খাওয়াবে আমি এক কাপড়ে থাকবো, হাওয়া খেয়ে থাকবো। এগুলো কতটা রোম্যান্টিক কনসেপশন, ফলস কনসেপশন ভাববি। এবং যখনই বিয়ে হয়, then they realize that there is nothing romantic about love, it is also a very practical thing. যদি লাভ নিয়ে রোম্যান্টিক ব্যাপারটা থাকতোই, রোম্যান্টিক ব্যাপারটাই সত্যি হতো, তাহলে কোনোদিনও কোনো লাভ রিলেশনশিপ বা কোনোদিনও কোনো লাভ ম্যারেজ বা নর্মাল ম্যারেজ তাদের এন্ড হওয়ার কথা নয়, তাদের শেষ হওয়ার কথা নয়, তাই নয় কি? তাহলে শেষ হচ্ছে কেন? লাভ ব্যাপারটার মধ্যে সামান্য রোম্যান্টিসিজম নেই, পুরো ব্যাপারটা প্র্যাকটিক্যালি ভাবতে হবে। ইউ উইল হ্যাভ টু হ্যান্ডেল লাভ অলসো ইন এ ভেরি প্র্যাকটিক্যাল অ্যান্ড লজিক্যাল ম্যানার। এই লাভ সম্বন্ধে জীবিশ্বর যে এইরকম অ্যান্টি রোম্যান্টিক একটা মানসিকতা, লাভ সম্বন্ধে জীবিশ্বর যে অ্যান্টি রোম্যান্টিক মানসিকতা, সেটা তৈরি হওয়ার পেছনে একটা গল্প আছে। খুব মন দিয়ে শুনবি গল্পটা। জীবিশ্বর's mom and his dad, they loved each other and their marriage was a love marriage. তাহলে যে ছেলের বাবা মার লাভ ম্যারেজ, সেই ছেলে হঠাৎ ভালোবাসা নিয়ে এতটা অ্যান্টি রোম্যান্টিক অ্যাটিটিউড কেন তার জন্মালো? কারণটা এই ম্যারেজের মধ্যেই আছে। জীবিশ্বর's father was a drunkard, একজন মাতাল ছিলেন, কমপ্লিট drunkard, and as a result of it the friends of জীবিশ্বর's mother desperately and for several times they requested the lady not to marry this man. এই লোকটাকে বিয়ে করো না, he will make your life a hell, he will turn your life into a hell, don't marry this person, behave practically, think logically,
don't waste your life. But Jibisho's mother was a romantic lady. She believed that ওই যে বিখ্যাত অ্যাডভার্টাইজ দেখায় দেবী কুড়কুড়ে, টেড়া হ্যায় ফির ভি মেরা হ্যায়, মানে যাই হোক না কেন, মাতাল হোক যাই হোক, আই লাভ হিম অ্যান্ড অবভিয়াসলি আমি তাকে বিয়ে করব। শি ডিড নট থিঙ্ক ইন এ প্র্যাকটিক্যাল ম্যানার, in an impractical manner, in a very romantic manner, she married that person and throughout her life she had to suffer tremendously. জিবি শ ছোটোর থেকে দেখছেন যে বাড়িতে বাবা কীভাবে মদ্যপ অবস্থায় আসেন, মাকে গালিগালাজ করেন, মায়ের সঙ্গে বচসা হয়, মাকে ফিজিক্যালি টর্চার করেন, মেন্টালি টর্চার করেন। অ্যান্ড যখন ছোটো থেকে কোনো সন্তান এই জিনিসগুলো দেখে, তার লাভ ম্যারেজ সম্বন্ধে পুরো রোম্যান্টিক ধারণা নষ্ট হয়ে যায় এবং একটা প্র্যাকটিক্যাল অ্যাটিটিউড তৈরি হয়। এই কারণেই জিবিশর লাভ সম্বন্ধেও কিন্তু কোনো রোম্যান্টিক ধারণা ছিল না, লাভ সম্বন্ধেও তার অ্যান্টি রোম্যান্টিক কনসেপশন তৈরি হয়েছিল। তাই এই নাটকের বিষয়বস্তু কটা বললাম আমরা? দুটো, লাভ অ্যান্ড ওয়ার। তাহলে তিনটে পয়েন্ট ডিসকাস করলাম। জিবিশ কেমন ধরনের মানুষ, এই নাটকটার টাইপ বা জনরাটা কি, এবং অ্যান্টি রোম্যান্টিক কমেডি কোন ধরনের নাটকগুলোকে বলে, এবং এই নাটকের বিষয়বস্তু কি। বোঝা গেছে কথা আমি কি বলছি? ফোর্থ পয়েন্ট যেটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে এই নাটকের একটা সাবটাইটেল আছে। যেমন আমাদের শি স্টুপস টু কনকারের ছিল, মনে আছে নিশ্চয়ই, দ্য মিস্টেকস অফ এ নাইট। এক্স্যাক্টলি ইন দ্য সেম ম্যানার এই নাটকের একটা সাবটাইটেল আছে, ভেরি ইম্পর্টেন্ট ফর শর্ট কোয়েশ্চেন। সেটা হচ্ছে কি না, অ্যান অ্যান্টি রোম্যান্টিক কমেডি ইন 3 acts, এটা নাম। এটা হচ্ছে এই নাটকটার সাবটাইটেল, অ্যান অ্যান্টি রোম্যান্টিক কমেডি ইন 3 acts, ভেরি ইম্পর্টেন্ট ফর শর্ট কোয়েশ্চেন কিন্তু। হোয়াট ইজ দ্য সাবটাইটেল অফ আর্মস অ্যান্ড দ্য ম্যান? অ্যান অ্যান্টি রোম্যান্টিক কমেডি ইন 3 acts। 3 acts এই কারণে, কারণ এই নাটকে ম্যাকবেথের মতন এটা 5 act ড্রামা নয়, এটা 3 act ড্রামা, সেই কারণে বলা হচ্ছে অ্যান্টি রোম্যান্টিক কমেডি ইন 3 acts। বোঝা গেছে কথাটা? এরপরে লাস্ট যে পয়েন্ট আমরা ডিসকাস করবো ইন্ট্রোডাকশন নিয়ে, কালকে আমরা ক্যারেক্টার সম্বন্ধে বর্ণনা দিয়ে টেক্সটে যাব, সেটা হচ্ছে তোমার টাইটেল। আর্মস অ্যান্ড দ্য ম্যান, এই টাইটেলটা কেন ইউজ করলেন জিবি শ, বা এই টাইটেলটা ইউজ করার পেছনে কোনো রিজন আছে কি না। খুব মন দিয়ে শুনবি রিজনটা, যে ওয়াই ডিড হি ইউজ দিস পার্টিকুলার টাইটেল, কেন এই টাইটেলটা ইউজ করছেন, বা এই টাইটেলটা ইউজ করার পেছনে কোনো রিজন আছে কি না। ভার্জিল বলে একজন ক্লাসিক্যাল লিটারি পার্সন ছিলেন, তিনি একটা ফ্রেজ ইউজ করেছিলেন, আর্মা ভিরাম কিউ কেন। এটা ইংলিশ ফ্রেজ নয়, ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ, আর্মা ভিরাম কিউ কেন। এটা পরবর্তীকালে ড্রাইডেন ইংলিশে ট্রান্সলেট করেন, এবং এই আর্মা ভিরাম কিউ কেনোর ইংলিশ ট্রান্সলেশন হচ্ছে আর্মস অ্যান্ড দ্য ম্যান আই সিং। ভার্জিল তার এনিড নামক লেখাতে আর্মস অ্যান্ড দ্য ম্যান, আর্মস মানে অস্ত্র, এবং দ্য ম্যান মানে যে অস্ত্র সামলায়, দ্যাট ইজ যোদ্ধা, তিনি যুদ্ধ এবং যোদ্ধাকে তার এনিড নামক লেখায় গ্লোরিফাই করেছেন। তিনি যুদ্ধকে গ্লোরিফাই করেছেন, যুদ্ধকে হাইলাইট করেছেন, যুদ্ধকে পজিটিভ অ্যাঙ্গেলে দেখিয়েছেন। এবং এইখানে আর্মস অ্যান্ড দ্য ম্যান নাটকে জিবি শ ইচ্ছে করে ওই টাইটেলটা ইউজ করলেন, কিন্তু আইরনিক্যাল সেন্সে। আইরনি বুঝি নিশ্চয়ই, যা বলা হয় তার উল্টোটা। যেমন ভার্জিল আর্মস অ্যান্ড দ্য ম্যান আই সিং এই কথার মাধ্যমে যুদ্ধকে, যোদ্ধাকে গ্লোরিফাই করেছেন, জিবি শ কিন্তু ঠিক উল্টো পিকচারটা দেখিয়েছেন, যুদ্ধের আসল রূপটা, নগ্ন রূপটা ফুটিয়ে তুলেছেন। এবং তিনি ইচ্ছে করে এই টাইটেলটা ইউজ করেছেন, কারণ এই ভার্জিলের লেখা অনেকেই পড়েছে, ফলে তাদের মধ্যে এই যুদ্ধ নিয়ে রোম্যান্টিক ধারণা অলরেডি তৈরি হয়ে আছে। ইচ্ছে করে তিনি ওই নামটা ইউজ করলেন, এবং বাস্তব চিত্রটা যুদ্ধের যাতে করে তুলে ধরা যায় সেই জন্য কিন্তু এই টাইটেলটা ইউজ করলেন। বোঝা গেছে কথাটা আমার? তো যে জিজ্ঞেস করা হয় এই টাইটেলটা কোথা থেকে নিয়েছেন তিনি, ভার্জিলের আর্মা ভিরাম কিউ কেন, যার ইংরেজি মানে হচ্ছে আর্মস অ্যান্ড দ্য ম্যান আই সিং, যেখানে যুদ্ধকে গ্লোরিফাই করেছেন ভার্জিল, কিন্তু এই নাটকে যুদ্ধের বাস্তব রূপটা দেখিয়েছেন। এই প্রসঙ্গে একটা কথা বলে রাখি, জিবি শর রাগ কিন্তু মোটেও যোদ্ধাদের প্রতি নয়, তিনি যোদ্ধাদেরকে নেগেটিভ দেখাচ্ছেন না, যোদ্ধাদেরকে দায়ী করছেন না। যেমন দেখবি কোভিডের সেই কলার টিউনে বলা হয়, রুগীকে ঘৃণা করবেন না, রুগী ঘৃণা করবেন না, রোগ থেকে সতর্ক থাকুন। এক্স্যাক্টলি জিবি শর যে কমপ্লেন সেটা কিন্তু যোদ্ধাদের বিরুদ্ধে নয়, যোদ্ধাদেরকে ভ্রান্ত ধারণা
তাদের মনে জন্ম দিচ্ছে যে কনসেপশন, যে রোম্যান্টিক কনসেপশন, সেইটার বিরোধিতা করা কিন্তু জীবিশ্বর এই নাটকের মাধ্যমে, সেটা মূল উদ্দেশ্য তার। তাহলে 5টা বিষয় আমরা আলোচনা করলাম, এগুলো অলরেডি ডিসকাস হয়ে গিয়েছিল আমাদের, পিডিএফটাও দেওয়া আছে, জেরক্সটা ফটোকপিটা আছে দেখবি, একবার ভালো করে শুনে নিবি আজকের ক্লাসটা, যাতে করে কাল থেকে যখন আমরা টেক্সট করবো কোনো অসুবিধা না হয়। যেহেতু বড় একটা টেক্সট, টাইম কনজিউমিং টেক্সট, সেহেতু ইন্ট্রোডাকশন জানতে হবে, জীবী সম্বন্ধে জানলাম আমরা। তারপর আমরা এই নাটকটা জনরা বা টাইপ, নাটকের বিষয়, নাটকের সাবটাইটেল, এবং তার সঙ্গে নাটকটার টাইটেলটা কোথা থেকে নেওয়া হয়েছে, কি তার সিগনিফিক্যান্স, এইগুলো আমরা জানলাম। আগামীকালের ক্লাসে আমরা ক্যারেক্টার্সগুলো নিয়ে আলোচনা করব, কটা ক্যারেক্টার্স আছে তাদের ডিটেলস নিয়ে আলোচনা করব, অ্যান্ড দেন উই উইল স্টার্ট দ্য টেক্সট ফ্রম টুমরোজ ক্লাস।